where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমি সুবীর কুমার দাস, জোত আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক। আমি আজকে দশম শ্রেণীর বাংলা পড়াবো। আমাদের আজকের টপিক, আজকের বিষয় প্রখ্যাত কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী ছোট গল্প। বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে এখানে সংকলন করা হয়েছে। অসাধারণ সুন্দর একটি ছোট গল্প। দারিদ্র্যের মধ্যে থেকেও মানুষ তার পেশা এবং নিজের জীবনের প্রতি বিশ্বস্ত থেকে কিভাবে জীবন অতিবাহিত করতে পারে তার প্রমাণ আমরা এই গল্পের মধ্যে পাব। সুবোধ ঘোষ তার জন্ম, তার বিদ্যাশিক্ষা ইত্যাদি বিষয়ে এই গদ্যের শেষেই দিয়ে দেওয়া আছে। আমি যেটা বলতে চাইব, বহু বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন এই মানুষ কলেজে পড়াকালীন শুধুমাত্র অর্থের অভাবে তিনি এমন পেশা বেছে নিয়েছেন জীবনে, যে পেশাগুলো সাধারণত অত্যন্ত একেবারে ডাউন টু আর্থ, একেবারে মাটির কাছাকাছি পেশা। সেটা প্লেগের টিকাকরণ হোক, কিংবা মুম্বাই মিউনিসিপ্যালিটিতে ঝাড়ুদারের কাজ হোক, কিংবা বাস কন্ডাক্টরের কাজ হোক, এমনকি তিনি সার্কাসে ক্লাউনের কাজও করেছেন। তারপরে কলকাতায় এসে যখন তিনি থিতু হচ্ছেন, তখন বন্ধু বান্ধবের চাপে পড়েই প্রথম গল্প লেখার সূচনা। প্রথম গল্প অযান্ত্রিক, তারপরের গল্প ফসিল। মাত্র দুটো গল্পই তাকে কলকাতার সাহিত্যিক সমাজে অতি পরিচিত করে তুলল। তারপরে দীর্ঘদিন তিনি কাজ করেছেন আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে, সেখানে তিনি সম্পাদকের দায়িত্ব সামলাতেন। প্রথিতযশা এই সাহিত্যিক, তার লেখার সঙ্গে আমরা ফরাসি সাহিত্যিক গি দ্য মোপাসান লেখার অনেকটা মিল পাব। মিলটা কীরকম? আমরা ছোট গল্পগুলো পড়তে পড়তে আগে থেকে অনুমান করতে পারবো না গল্পের শেষটা কি, যাকে আমরা বলছি হুইপ ক্র্যাক এন্ডিং। শেষটাতে গিয়ে আমাদের আশার বাইরে আশাতীত কিছু একটা ঘটনা ঘটবে। আমরা বহুরূপী গল্পটা পড়তে পড়তে যখন শেষ করব, শেষে গিয়ে সে ব্যাপারটা দেখিয়ে দেব। বহুরূপী শব্দটির ইংরেজি অনুবাদ পলিমরফিক। বহুরূপী শব্দের অর্থ বহু রকমের রূপ ধারণ করতে পারে যে। আমরা প্রাণী জগতে একজনকে দেখতে পাবো, সে হচ্ছে গিরগিটি। সে নাকি মুহূর্তে মুহূর্তে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী রং পাল্টাতে পারে। এছাড়া সামুদ্রিক কিছু মাছ
কিংবা কিছু মরুভূমির সাপ, কিছু জঙ্গলের সাপ, তারাও নিজেদের একেবারে পুরো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তাদের গায়ের রং পাল্টাতে পারে। বাংলাদেশে কিছু মানুষ জীবিকা নির্বাহ করেন এইভাবেই। এখন শহরাঞ্চলে এই বহুরূপী খুব বেশি দেখতে পাওয়া যায় না, তবে গ্রামাঞ্চলে এখনও চৈত্র মাসের গাজনের সময়ে মানুষ তারা বিভিন্ন রূপ ধরে, কখনো হনুমান, কখনো কালী, কখনো দুর্গা, কখনো শিব, এইভাবেই তারা অর্থ উপার্জন করেন এবং সেই অর্থটা বিভিন্ন পুজো থেকে শুরু করে অনেক কাজে লাগান। শহর কলকাতায় একটা সময়ে গোটা বছরই প্রায় বহুরূপীর দেখা মিলত। বহুরূপী সত্যজিৎ রায়ের একটি গল্প আছে। এছাড়াও বাঘবাহাদুর চলচ্চিত্রের বাঘবাহাদুর চরিত্র কিংবা ডোর সিনেমায় বহুরূপিয়া যে চরিত্র, এভাবে তারা উপস্থাপিত হয়েছে। সত্যজিৎ রায়ের বহুরূপী আর এই বহুরূপীর মধ্যে একটু ফারাক আছে। সত্যজিৎ রায়ের বহুরূপী সে মানুষটি একটা কাজ করতো, সে শখে বহুরূপী সাজত, কিন্তু আমরা এই গল্পে দেখতে পাবো বহুরূপী তার পেশাই এটা, জীবন ধারণের একমাত্র মন্ত্র এই বহুরূপী সে যে যা দু পয়সা পায় সে দিয়ে অন্ন সংস্থান করা। আমরা এবারে মূল টেক্সটটাতে ঢুকে যাব। আমি প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র বিষয়বস্তুটা আলোচনা করে দিয়েই প্রশ্নোত্তরে ঢুকে যাব। গল্পটা 2-3 বার পড়ার পরে মনে হলো যে না, এই গল্পের টেক্সটের মধ্যে অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো ঘটনা ঢুকে আছে, সেগুলো তোমাদেরকে জানানো প্রয়োজন। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনছেন হরিদা কি কাণ্ড হয়েছে? আমরা বুঝতে পারছি না হরিদাটা কে এখনো, কিন্তু আমরা অর্থে বহু বচনে বেশ কয়েকজন মানুষ তারা গল্প করছে, বলছেন যে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। হরিদা তিনি সপাক আহার করেন, তার মানে বোঝা যাচ্ছে তার পরিবার নেই, তিনি একা থাকেন। এবং উনানের মুখে তিনি ফু দিলেন, ফু দিয়ে আমাদের গ্রামাঞ্চলে দেখতে পাবো লম্বা বাঁশের অথবা লোহার একটা চোঙা ধরনের নল থাকে, সেটা দিয়ে তারা আমাদের বাড়ির মায়েরা তারা ফু দিয়ে কাঠের উনান কিংবা পাতার উনান সেগুলো জ্বালান। তিনি উনানটা জ্বালালেন, তার মানে অর্থনৈতিক পরিস্থিতিও তথৈবচ, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, নয়তো তার বাড়িতে কয়লার উনুন থাকতো। গ্যাসের কথা আমি সে সময়ে বাদ দিচ্ছি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? দ্বিতীয় আরেকটা চরিত্র আমাদের এখানে আসলো, জগদীশ বাবু। এলাকার ছেলেরা তাকে বাবু বলে সম্বোধন করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে জগদীশ বাবু ওই অঞ্চলের একটা কেউকেটা মানুষ, যাকে শুধু নাম ধরে কিংবা নামের সঙ্গে পদবি জুড়ে ডাকা চলে না, তাকে বাবু বলে ডাকতে হয়। হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে? তার মানে বোঝা গেল হরিদার সঙ্গে বহির্জগতের যোগাযোগ যে খুব বেশি একটা আছে তা কিন্তু নয়। তার বাড়িতে বাইরের লোকজনের খুব একটা বেশি পদার্পণ ঘটে না, যেটুকু পদার্পণ ঘটে এই যারা সংবাদ বহন করে নিয়ে এসছে এই সমস্ত ছেলেপেলেদের। হরিদা বলছেন যে না ভাই, বড় মানুষের কাণ্ড আমি শুনে কি করব, আমার শোনার কি আছে? আর বড় বড় মানুষ, তাদের বড় বড় ব্যাপার, সেগুলো আমাদের মতো চুনোপুটি আমরা আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে কী লাভ? আর সে খবর আমাকে এসেই বা বলবে কে? তখন যারা খবর দিতে এসেছিল তারা বলছেন 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছর শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হিমালয়ের গুহা, আমরা যারা
একটু ঘুরতে যেতে ভালোবাসি, তারা যদি হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলগুলো, অর্থাৎ বিশেষ করে তোমার হিমালয় কিংবা তারও একটু উপরের দিকের অংশগুলোতে যাই, সেখানে দেখতে পাবো যে গ্রাম থেকে গ্রামান্তরে অনেক সন্ন্যাসী তারা মোক্ষ সাধনা করছেন, মুক্তি। রবীন্দ্রনাথ বলছেন মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি। কিন্তু এই মানুষগুলো তারা পৃথিবীর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে, মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তারা শুধুমাত্র মোক্ষের সন্ধানে, মুক্তির আস্বাদ তারা হিমালয়ে তপস্যা করছেন। কখনো কখনো তারা নিচে নেমে আসেন, সমতলে নেমে আসেন এবং ভক্তের বাড়িতে চরণধুলি দেন। তারা সর্বত্যাগী সন্ন্যাসী। সারা বছরে শুধু একটি হরিতকি খান। হরিতকি প্রায় প্রত্যেকটা হিন্দু পরিবারে যেখানে পুজো আর্চার চল আছে সেখানে তুমি হরিতকির দেখা পাবে। এক ধরনের লম্বা গোছের ফল, শুকনো। হরিতকির গাছ হয় বড়, প্রায় আম গাছের মতোই দেখতে খানিকটা, বেশ বড় সড়ো গাছ হয়, সেখানে ছোট ছোট এই হরিতকি ফল ধরে, সেগুলো শুকিয়ে মাটিতে পড়ে যায়, সেগুলোকে আবার দশকর্ম ভাণ্ডারে বিক্রি করা হয়। হরিতকি ঔষধি গুণ আছে, তাই বলছেন যে শুধুমাত্র সারা বছর একটা হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। আমাদের আরাধ্য যে মানুষগুলো, যাদেরকে আমরা দেবতার স্থানে বসাই, দেবতার স্থানে বসাই, তাদের বয়স নিয়ে খুব বেশি আমরা মাথা ঘামাই না। বিশেষ করে সাধু সন্ত সন্ন্যাসী, তারা যা বলেন সেটা বিশ্বাস করে নি। তোমরা যদি বিরিঞ্চি বাবা গল্পটা পড়ো, সেই বিরিঞ্চি বাবা গল্পের মধ্যে দেখতে পাবে বিরিঞ্চি বাবা বলে যে সন্ন্যাসী, তিনি স্বঘোষিত, তিনি বলছেন তার বয়সের কোনো আদি অন্ত কিচ্ছু নেই, তিনি অনাদি অনন্ত। কিন্তু একটা মানুষ যাকে আমরা চর্মচক্ষে দেখতে পাচ্ছি, তার তো এত বয়স হওয়া সম্ভব নয়, কিন্তু মানুষ অনুমান করেন, অর্থাৎ অন্তত অনুমান করতে ভালোবাসেন যে আমাদের এই সন্ন্যাসী তিনি অনেক প্রাচীন, বয়স অনেক প্রাচীন। হরিদা বলেন সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। হরিদা ধর্মপ্রাণ মানুষ বোঝা যাচ্ছে। তিনি বললেন সন্ন্যাসী যদি থাকতেন একবার গিয়ে একটু পায়ের ধুলো নিয়ে আসতাম, আমার খানিকটা পুণ্য সঞ্চয় হতো। না পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু একা ওই জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। ছেলেবেলা সমস্যারে বলে উঠলো যে না 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 হরিদা, আপনার পক্ষে এটা পাওয়া সম্ভব ছিল না। তার কারণ একমাত্র জগদীশ বাবুর বাড়িতে তিনি উঠেছেন এবং জগদীশ বাবুকেই তিনি তার পায়ের ধুলো একবার দিয়েছেন, বাকি আর কেউ তার পায়ের ধুলো পায়নি। তার মানে ওই সন্ন্যাসী পায়ের ধুলো বড় দুর্লভ জিনিস। হরিদা বলেন কেন? জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। দুটো শব্দ এখানে আসলো, একটা কাঠের খড়ম আর একটা হচ্ছে সোনার বোল। খড়ম জিনিসটা এখন আর আমাদের সমাজে খুব বেশি পরিচিত নয়। কাঠের তৈরি এক ধরনের আমি বলবো জুতো, যে জুতোটা খুব কায়দা করে পরতে হয়। শুধুমাত্র বুড়ো আঙুলের পরের অংশটাতে ওইখানে একটা কাঠের আংটা গোছের লাগানো থাকে, সেটাকে পায়ে দিয়ে ওই কাঠের খড়মটা, কাঠের জুতোটাকে পরিধান করতে হয়। আমরা যদি টিভি সিরিয়াল কিংবা সিনেমাতে পুরনো যুগের কোনো সন্ন্যাসী কিংবা কোনো কিছুর দেখা পাই, তার পায়ের দিকে লক্ষ্য করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর ওই যে বুড়ো আঙুলের পাশে আংটা গোছের একটা লম্বা কাঠের অংশ থাকে, দুটো পায়ের ফাঁকে ঢুকিয়ে দেওয়ার জন্য, দুটো আঙুলের ফাঁকে, তার মাথার উপরটা একটু গোল মতো বড় করা থাকে যাতে
পায়ের আঙুলটা স্লিপ করে ওখান থেকে বেরিয়ে না যায়। ওই গোল অংশটাকে বলা হয় খড়মের বোল। তো জগদীশবাবু করেছিলেন কি, নতুন এক জোড়া খড়ম, তার ওই বোলটা সেটা তিনি সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। এত বড় একজন সন্ন্যাসী, এত বড় একজন সাধু, তার মহিমা যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে এগুলো করতে হবে। সেই উপরে একটা বোল লাগিয়ে দিয়েছিলেন। সন্ন্যাসী এবারে কিন্তু আর না করতে পারেননি। তিনি নতুন খড়ম পরবেন বলে পা জোড়া এগিয়ে দিয়েছিলেন। জগদীশবাবু ওই পায়ে খড়ম পরানোর ফাঁকেই সামান্য একটু চরণধুলি নিতে পেরেছিলেন, তাছাড়া তিনিও পাননি। হরিদা বললেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হরিদার ব্যাপারটাতে একটু কৌতুক মনে হলো। যে মানুষটা সর্বত্যাগী সন্ন্যাসী, সে মানুষটা সোনার বোল দেওয়া খড়ম কেন পরবেন? তিনি তো জাগতিক মায়া মোহ সবকিছু থেকে মুক্ত। তার লোভ নেই, ক্রোধ নেই, কামনা নেই, বাসনা নেই। তার হঠাৎ সোনার প্রতি লোভ হবে কেন? তিনি কেন পড়বেন? তিনি জগদীশবাবুকে তো সরাসরি বলতে পারতেন যে, না বাবা, তুই এগুলো আমাকে দিস না, এসব সন্ন্যাসীর জন্য নয়। তিনি কিন্তু সে খড়মটা পরিধান করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে এ সন্ন্যাসী, তিনি সন্ন্যাসী হলেও জাগতিক কামনা বাসনা থেকে সম্পূর্ণ রকমের মুক্ত, এ কথা বলা যাবে না। হরিদা বেশ একটু হাসলেন এবং বললেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এটা দ্বিতীয় মজার ব্যাপার। আমি আজকের কথা বলছি না, এটা প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক সময় কিংবা তার একটু পরবর্তীকালের সময়ের ঘটনা। সেই সময়ে 100 টাকা মহামূল্যবান। জগদীশবাবু 100 টাকা তিনি সন্ন্যাসীকে দিয়ে দিচ্ছেন দক্ষিণা, এবং সন্ন্যাসী সেটি হাত পেতে নিচ্ছেন না। তিনি পাপের ভারটুকু লাঘব করার জন্যে ঝোলাটার মধ্যে টাকাটা নিচ্ছেন। আমি একটু আগেই বলছিলাম যে হরিদার মনে হয়েছে যে এ সন্ন্যাসী জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত নয়। দ্বিতীয়বার প্রমাণ হয়ে গেল হরিদা ঠিক। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদা একটু গুম হয়ে গেলেন। গুম হয়ে মাথার মধ্যে কিছু একটা ভাঁজতে শুরু করলেন। বাকি চারদিকে কে কি বলছে না বলছে সে কথা তার কানে যাচ্ছে না। তিনি নিজের একটা পরিকল্পনা তৈরি করছেন, স্পষ্ট বোঝা গেল। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। 1 হাঁড়ি জল যারা এসেছে তার মানে বোঝা যাচ্ছে তারা নিয়মিতই হরিদার এখানে আসে, এবং হরিদা তাদের জন্য 1 হাঁড়ি গরম জল নামিয়ে দিয়ে তিনি ভাতের হাঁড়িটা গনগনে আগুনের উপরে চাপিয়ে দিলেন ভাত হবে বলে। এই পর্যন্ত গেল একটা অংশ। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাবো হরিদা কে, হরিদার বাসস্থান কোথায়, অর্থাৎ হরিদার প্রকৃত পরিচয়টা কি। আমরা এতক্ষণ ধরে হরিদা হরিদা বলে যাচ্ছি, তার প্রকৃত পরিচয়টা কি। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। রোড, লেন, বাইলেন, তোষ্য বাইলেন, একেবারে সরু গলি, শহরের সবচেয়ে সরু গলি। সেই সবচেয়ে সরু গলির ভেতরে এই
ছোট্ট একটা ঘর, এই ঘরটাই হরিদার সারা জীবনের বাসস্থান। লেখক খুব সুন্দরভাবে কথাটা ব্যবহার করছেন, জীবনের ঘর। প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে, সেই জীবন একটা ঘর চায়, যে ঘর মানুষের মৌলিক যে 5টা চাহিদা, যে চাহিদাটা একটা সময়ে 3টে চাহিদা ছিল, সেটা 5টা হয়েছে। মৌলিক 3টে চাহিদা, তার মধ্যে একটা অন্ন, বস্ত্র আর বাসস্থান। সেই বাসস্থান, মাথা গোজার ঠাঁই, বর্ষায় যেন জল না পড়ে আর শীতে যেন হু হু করে কনকনে হাওয়াটা না ঢোকে, গ্রীষ্মকালের তীব্র দাবদাহ যেন তার মাথার উপরে আগুন না ঝরায়, এটুকুই একটা সাধারণ মানুষের চাহিদা। সেই চাহিদাটুকু হরিদার মেটে এই ছোট্ট ঘরের মধ্যে। আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। আমাদের 4 জন মানে গল্পের যিনি কথক, যিনি এতক্ষণ ধরে হরিদার সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন, সেই তার আড্ডার ঘর হচ্ছে এইটা। তাদের যারা 4 জন আসেন হরিদার বাড়িতে, চিনি, চা আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। চা, চিনি, দুধ। একটা চা করতে এর সঙ্গে লাগে গরম জল, সেই গরম জলের সাপ্লাইটা দেন হচ্ছে হরিদা। এরা বাকিরা 3-4 জনের মধ্যে 3 জনেই পালা করে জিনিসপত্রগুলো, ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসে এবং তারপরে হরিদার বাড়িতে একসঙ্গে বসে চা খাওয়া হয়, গল্প হয়, নানা বিষয়ের পরিকল্পনা হয় এবং সর্বোপরি হরিদার মতো একটা মানুষের সঙ্গে তারা সুখ সান্নিধ্য উপভোগ করে, যে কারণে ওই ঘরটাই তাদের আড্ডার ঘর। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। হরিদা দরিদ্র মানুষ, হত দরিদ্র, একেবারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। এখনকার সময় হলে তবুও একটা কোনো রকম কার্ড টার্ড তৈরি করে, বিপিএল কার্ড তৈরি করে হরিদার জীবনে হয়তো অন্যের সংস্থানটা কোনো রকমভাবে হতো, কিংবা একটা ভালো ঘরের জন্য টাকা পয়সা পেতে পারত। সে সময়ে এই ব্যবস্থাগুলো ছিল না। প্রান্তিক মানুষের জন্য সেই সময়ে কিচ্ছু ভাবা হয়নি। হরিদা এইরকমই একজন একেবারে প্রান্তিক মানুষ, যে মানুষটা ওই নিত্যভিক্ষা তনুরক্ষা। অথচ হরিদা যে কাজ করতে পারত না তা কিন্তু নয়, হরিদার কাজ করতে আলসেমি। কিছু কিছু মানুষ থাকেন যারা একেবারে বাঁধা রুটিনে কোনোদিনই চলতে চান না। বাঁধা রুটিনের মধ্যে চলা তাদের স্বভাব নয়। আমরা যদি একটু পিছিয়ে যাই, আরেকজন ভারত বিখ্যাত, বা ভারত বিখ্যাত বলবো না, ভারত বিখ্যাতই মানুষ, বাংলা বিখ্যাত তো বটেই, মাইকেল মধুসূদন দত্ত। তিনি যে পরিমাণে শিক্ষিত ছিলেন, যতটা শিক্ষা তার অধিগত ছিল, সেই শিক্ষা দিয়ে তিনি অনায়াসেই ডেপুটি ম্যাজিস্ট্রেট কিংবা হাইকোর্টের একজন বিচারপতির কাজ করতে পারতেন, কিন্তু করেননি। তার কারণ এই মানুষগুলো ব্যতিক্রম মানুষ। হরিদা এই ধরনের একটা ব্যতিক্রমী মানুষ, যার একটা দোকানে সেলসম্যানের কাজ করা, কর্মচারীর কাজ করা কিংবা কোনো অফিসের গ্রুপ ডির কাজ করা পোষাবে না তার। তিনি এ সমস্ত মানতে পারবেন না। কেন পারবেন না? না, একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে দিয়ে রোজই একটা চাকরির কাজে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদা ওই যে বললাম ব্যতিক্রমী মানুষ, তিনি ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে কোনো কাজ করবেন এবং প্রতিদিনই ওই মনোটোনাস একটাই কাজ তাকে করে যেতে হবে। দোকানে গিয়ে জিনিসপত্র বিক্রি করা, কিংবা ধরো কোনো অফিসে গিয়ে চায়ের যোগান দেওয়া, কিংবা অফিসের ঘরটা পরিষ্কার করে দেওয়া,
হরিদা পারবেন না, কেননা হরিদার ধাতেই এ সমস্ত নেই। তিনি স্বাধীন চেতা একটা মানুষ, তিনি স্বাধীনতা পছন্দ করেন। ভাত না হলো না হলো তাতে কি, তাই বলে অন্যের বাড়িতে, অন্যের অফিসে গিয়ে, অন্যের দোকানে গিয়ে ঘড়ির কাঁটা মিলিয়ে গোলামি খাটবে এমন মানুষ হরিদা নয়। ফলে হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। খুব গুরুত্বপূর্ণ জায়গা। হরিদার উনানে হাঁড়িতে বেশিরভাগ দিনই জল ফোটে, ভাত ফোটে না। অভ্যাস বসে জল চাপিয়ে দেন, চাপিয়ে দেওয়ার পরে মনে হয় চাল নেই, ঠিক আছে, জল ফুটতে ফুটতে একটা সময় উনান নিভে যায়, জল ওই অবস্থায় পড়ে থাকে। সন্ধ্যাবেলায় হয়তো কিছু আয় হবে, সেখান থেকে তিনি চাল কিনে নিয়ে আসবেন, ওই জলেই হয়তো সেদিন রাত্রের ভাত হবে। এটা একঘেয়ে অভাব হরিদার সহ্য হয়ে গেছে। কিন্তু একঘেয়ে কাজ, মোনোটোনাস লাইফ, 10টা 5টার অফিস, কিংবা সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দোকানে সেলসম্যানের কাজ, হরিদার নৈব চ পারবেন না করতে। এ প্রসঙ্গে আমার প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের একটা গল্পের কথা মনে পড়ে গেল, রাজার অসুখ। আমরা খুব ছোটবেলায় পড়েছিলাম, তোমরাও নিশ্চয়ই গল্পটা শুনেছো কিংবা পড়েছো বাড়িতে কারো কাছে। একজন রাজা, তিনি, আমি খুব অত্যন্ত সংক্ষেপে মূল জায়গাটা শুধু বলবো। একজন রাজা, তার কোনো অসুখ নেই, তিনি সবসময় বলেন আমার প্রচণ্ড অসুখ, প্রচণ্ড অসুখ, কেউ কোনো তোমার অসুখ ধরতে পারে না। এবং একের পর এক ডাক্তার বদ্যি আসে, তারা সবাই নানা রকম নিদান দেয়, নানা রকম ওষুধ জড়িবুটি নানা কিছু করতে বলে, কিন্তু রাজার অসুখ কমে না। শেষ পর্যন্ত মন্ত্রী মশাইয়ের মনে হলো যে গোটা রাজ্য জুড়ে খুঁজে বেড়াইতো এমন কোনো লোক আছে কিনা যে লোকটা এগুলো নিয়ে ভাবেই না। এবং একজন বদ্যি, দাড়িওয়ালা বদ্যি, তিনি এসে বলেছিলেন যে এইরকম যদি কোনো লোক পাওয়া যায় যার জীবনে কোনো দুঃখ নেই, যার যে সদাহাস্যময়, যার জীবনে কোনো অভাব বোধ নেই, তার থালাতে একদিন ভাত খেতে হবে, তার কম্বলে একদিন ঘুমোতে হবে, তাহলে এই রাজার অসুখ সেরে যাবে। খুঁজতে 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 একজন প্রায় অর্ধ পাগলের মতো মানুষের দেখা পাওয়া গেল, যে লোকটা বসে বসে শুধু হেসে যাচ্ছে, পিকপিক করে হেসে যাচ্ছে। মন্ত্রী মশাই তাকে জিজ্ঞেস করেন, তুমি হাসছো কেন? বলছে, হাসবো না, দিন থেকে রাত হচ্ছে, গাছের পাতা ঝরে যাচ্ছে, গাছের পাতা নতুন পাতা গজাচ্ছে, পৃথিবী ঘুরছে, সূর্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আমি কখনো দুপুরে দেখছি, কখনো রাত্রে দেখছি, আমার হাসি পাচ্ছে। মন্ত্রীমশাই বুঝতে পারলেন এই হচ্ছে ঠিক লোক, এর কাছ থেকে কিছু একটা কোনোভাবে থালা বাসন আর কম্বলটা জোগাড় করতে হবে। তো কম্বলের কথা আমি যাচ্ছি না, শোয়ার জায়গায় যাচ্ছি না, তাকে বললেন তোমার একটা থালা দাও, তুমি যেটাতে ভাত খাও। বলে, থালা, ভাত? যেদিন খাওয়া জোটে না সেদিনের মতো আনন্দ কোনো কিছুতে নেই, আর যেদিন খাওয়া জোটে সেদিন বিরাট ঝামেলা। ঝামেলাটা কি না, ওই হাঁড়িতে জল বসাও রে, হাঁড়ি ধোও রে, তারপরে চাল ধুয়ে দাও রে, তারপরে ভাত নামাও রে, সেখান থেকে থালায় ভাত বাড়ো রে, সেখান থেকে খাও রে, খাওয়ার পরে হাত ধোও রে, মুখ আঁচাও রে, কত রকমের ঝক্কি ঝামেলা। হরিদা এই অভাবটাকে মেনে নিতে শিখেছে, কিন্তু ওই বাধা ধরা জীবনে কাজ করবে তাতে ভয়ানক আপত্তি, তিনি করবেন না। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। একটা বর্ণময় মানুষ, যে মানুষটা প্রতিদিন অফিসে যায় না, কিন্তু জীবনটা বড় রঙিন। আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। হরিদা একজন বহুরূপী, এবং সেই বহুরূপীর কাজটা তিনি কি নিখুঁতভাবে করেন। তিনি এক এক দিন এক একটা সেজে রাস্তায় বেরোন, যেটুকু হয়, যেটুকু আয় হয় সেটা দিয়েই ওই ভাতের হাঁড়িতে জলের সঙ্গে চাল ফোটার যে দাবিটা হাঁড়ির থাকে,
যে আমাকে শুধু জল দিয়ে কেন ফোটাচ্ছ, তার মধ্যে কেন তুমি চাল দিচ্ছ না, সেই দাবিটা তিনি মিটিয়ে নেন। এবং এই দাবি যে প্রতিদিন মেটে সেটা ঠিক নয়, আমরা আগেই সেটা দেখে নিয়েছি। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। যারা বাইরে থেকে মানুষ আসে, বাস স্ট্যান্ডে বলো, গাড়িতে বলো, বাইরের মানুষ বলো, তাদের পক্ষে হরিদার ছদ্মবেশ চেনার সাধ্য নেই। এমনকি কখনো কখনো স্থানীয় মানুষ যারা অতি পরিচিত, তারাও হরিদার এই বহুরূপীর যে ছদ্মবেশ সেটা চিনতে পারে না। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। চক, ওই বাস স্ট্যান্ডের তিনটে কিংবা চারটে রাস্তা যেখানে এক জায়গায় মিলিত হয়েছে, সেরকম একটা জায়গা, দুটো তিনটে রুট বেরিয়ে গেছে, সেটা হচ্ছে চক। তুমি দিল্লিতে চাঁদনি চক পাবে, অনেকগুলো রাস্তার একটা জাংশন। সেই রকম একটা বাস স্ট্যান্ডের চকের কাছে হঠাৎ করে হল্লা, চিৎকার চেঁচামেচি, মানুষজনের দৌড়াদৌড়ি, খুব মারাত্মক রকমের বিশৃঙ্খল অবস্থা। কেন? একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। আমরা এই পাগলদেরকে প্রায়ই দেখতে পাই রাস্তায়। কখনো কখনো থম মেরে চুপচাপ বসে থাকে, কখনো কখনো তারা উন্মাদের মতো আচরণ করে, লাফালাফি ঝাপাঝাপি, কাউকে লাঠি নিয়ে তাড়া করে। গ্রামে এবং শহরে সব জায়গাতেই এই মস্তিষ্ক বিকৃত মানুষদের দেখতে পাওয়া যায়। এই পাগল সে বদ্ধ উন্মাদ, সে একেবারে তার চেহারার বর্ণনা দিচ্ছেন সুবোধ ঘোষ। তিনি বলছেন যে একেবারে চোখ দুটো কটকটে লাল, মুখ থেকে লালা ঝরে পড়ছে, অর্থাৎ বাহ্যক জ্ঞান শূন্য। সে কি করছে? কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় কৌটোর মালা, একটা ইট হাতে তুলে নিয়েছে এবং বাসের যাত্রীদের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে ইটটাকে ছুঁড়ে মারবে বলে। কেউ ভয়ে চিৎকার করছে, আতঙ্কে চিৎকার করছে, কি জানি কি হয়, কার মাথায় এসে ইট পড়ে জানালা দিয়ে। কেউ কেউ আবার পাগলটা যাতে চলে যায় সেজন্য দুটো একটা পয়সাও ছুঁড়ে দিচ্ছে। একেবারে বিশৃঙ্খল অবস্থা। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। কাশীনাথ ড্রাইভার প্রতিদিন হরিদাকে দেখে, ও জানে যে, আর বাসের ড্রাইভার তারা ওই অঞ্চলের প্রত্যেকটা ঘটনার খবর প্রতিনিয়ত রাখে, অন্তত বাস স্ট্যান্ডের খবর তাদের হাতের তালুর মতো চেনা। সেখানে কে আসছে কে যাচ্ছে তারা প্রত্যেকের খবর রাখে। হরিকে খুব ভালো করে এরা চেনে এলাকার লোকজন। কাশীনাথ বাবু যে বাসের ড্রাইভার, সে বলছে, হরি অনেক হয়েছে বাবা, অনেক মানুষকে ভয় দেখেছে, সাইড কাটো, আমি এবার গাড়ি নিয়ে বেরোবো, এখন ওর থিতু হতে দাও, গাড়িটার লোকজন চিৎকার চেঁচামেচি করছিল, থামতে দাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। আমরা যদি বাস জার্নি কিংবা ট্রেন জার্নি করি, আমরা কিছু কিছু মানুষের দেখা পাবো, একটু চোখ কান খোলা লাগলে একটু দেখতে পাওয়া যায় যে কেউ খুব হুল্লোড়বাজ, যে হরির এই ঘটনাগুলোর খুব মজা নিচ্ছে, বলছে বাহ
যখন জানতে পেরেছে এটা বহুরূপী, বলছে বাহ দারুণ তো, আমরা বুঝতেই পারিনি। কেউ আবার সবেতেই বিরক্ত হয়, তার সবচেয়ে ভালো জায়গাটা হলেও বিরক্তি, আবার যদি একটু খারাপ জায়গা হয় সেটাতেও বিরক্তি। এইরকমই কিছু মানুষ, তারা বলছে এই সমস্ত কাজকর্ম পায় না, খেটে খেতে পারে না, এই এই সমস্ত করে মানুষকে ভয় দেখিয়ে, মানুষের অত্যাচার করে, মানুষের বিরক্তি উদ্রেক করে সে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে। এটা ঠিক নয়, উচিত নয় এগুলো। আবার কেউ খুব বিস্মিত হয় যে একটা মানুষ, সে তার এই প্রতিভা নিয়ে থিয়েটারে গেলে অনেক পয়সা উপার্জন করতে পারত, সে করে না। একটা মানুষের এত প্রতিভা থাকতে পারে, এত অসাধারণ মেকআপ এবং এত অসাধারণ আচরণ, সবচেয়ে বড় একটা পাগলের খুঁটিনাটি আচরণ, সমস্ত কিছু হরিদা তার চেহারা, তার চোখ মুখ, তার আচার আচরণ, তার বাকভঙ্গি সব কিছুতে ফুটিয়ে তুলছে। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। পাগল সাজাটা অতটা সহজ নয়। এই লোকটা কিন্তু নিখুঁতভাবে পাগলামির আচরণ করে যাচ্ছে। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। হরিদা তার নিজের জীবনটাকে নিয়ে, নিজের চেহারাটাকে নিয়ে, নিজের দেহটাকে নিয়ে নানা রকমের ক্যারিকেচার করে যাচ্ছেন। এভাবেই জীবন চলে যাচ্ছে। রবি ঠাকুরের কথায় বলতে হয়, এমনি করেই যায় যদি দিন যাক না। এই শহরের জীবনে মাঝে মাঝে চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। আমাদের জীবনটা তো নিস্তরঙ্গ জীবন। আমাদের জীবনে একটু লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে, আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন রুটিন মেনেই কতগুলো কাজ করি। সকালে তোমরা যারা ছাত্র, তারা সকালে ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে পড়তে যাও, পড়ে এসে স্কুল থেকে ফিরে এসে আবার হয় খেলার মাঠ, না হলে যদি খেলার মাঠ না থাকে হোমওয়ার্ক, সেখান থেকে আবার সন্ধ্যেবেলায় হয় টিউশন, না হলে পরে বাড়িতে পড়তে বসা, খাওয়া দাওয়া, ঘুম। এই যে একটা রুটিন মেনটেন করা, রুটিন ধরে চলা, এই ছকের বাইরে যেদিন আমাদের বাবা মায়ের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও একটু ঘুরতে যাওয়ার কথা থাকে, সেদিনটা, কিংবা ধরো বাবা মা সকলে মিলে একসঙ্গে বাড়িতে কোনো একটা খাওয়া দাওয়া কিংবা কোনো একটা ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়া, কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে একটা ফুটবল ম্যাচ দেখতে যাওয়া, যেদিন আনন্দ থাকে সেদিনটা একটু অন্য রকমের। সেদিনটা আর 5টা দিনের মতো নয়। হরিদা এই গোটা শহরের জীবনটাতে একটা প্রাণ, মনোটোনাস লাইফ, সেই লাইফে একটু একটু করে জীবনী শক্তি সঞ্চার করে দেন এই মানুষটা। এই শহরের মাঝে বেশ চমৎকার চমৎকার সমস্ত ঘটনা তিনি তৈরি করতে পারেন। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। সন্ধ্যাবেলাতে লক্ষ্য করে দেখবে, দুপুরবেলা থেকে খুব একটা দোকানে ভিড় থাকে না, বিকেল সন্ধ্যাবেলার দিক থেকে দোকানে আবার ভিড় জমতে শুরু করে। রাত্রি 8টা 9টা ভিড় থাকে। চায়ের দোকানগুলোতে, যারা শহরের চায়ের দোকানগুলোতে যারা আড্ডা মারেন, তারা রাত্রি 10টা 10:30 পর্যন্ত আড্ডা মারেন। সন্ধ্যাবেলায় ভিড়টা একদম পুরো জমে উঠেছে একদম। ঠিক এই রকম সময়ে পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। শহরে যারা নতুন, যারা হরিকে চেনে না, তারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই রূপসী বাইজির দিকে, যেন রূপের ঝলক তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। সৌন্দর্যের পূজারী অনেকেই, কিন্তু দোকানদার তো জানে এটা কে। দোকানদার মুচকি হেসে বলে, দেখো হরির কাণ্ড, হরি আজকে বাইজি সেজে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়,
আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। তারা একটা হতাশ হয়, এত সুন্দরী একটা মহিলা, সেই মহিলা নাকি আদতে একটা পুরুষ, হরিদা যে একটা বহুরূপী। তারা একটু হতাশ হয়। তারা ভেবেছিল একটু বাইজি মহিলা, তার কঠিটা কোথায় সেটা জানবে, যেন তারা একটু গান টান শুনতে যাবে, বাইজি নাচ দেখবে। হতাশ, দৃশ্যতই হতাশ হয়ে পড়ে তারা, যে এটা একটা পুরুষ মানুষ যে নারী সেজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মনে মনে প্রশংসা করে যে এত নিখুঁত একটা আচরণ, নিখুঁত একটা রূপ তারা এ জীবনে খুব কম দেখেছে। এত নিখুঁত মেকআপ জীবনে তারা খুব কম দেখেছে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে পেলে একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয়। বাইজির যত রকমের দৈহিক ভঙ্গিমা সব কিছু হরিদার করায়ত্ত, যাকে আমরা বলি বাইজির ঠাট ঠমক, সব করায়ত্ত। তিনি চোখ টিপে ঝুড়িয়ে গিয়ে দিচ্ছেন, তার মধ্যে কেউ পয়সা ফেলে দিচ্ছে। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কোনোদিন বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টুলন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। শুধু একটা নয়, আমরা দেখতে পেলাম এরকম বহু রূপে হরিদা বেরিয়ে পড়ে। সবচেয়ে মজা হয়েছিল, একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিল হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, তারা দয়ালবাবুর বাগানে আসলে পেয়ারা চুরি করতে গেছিল। হরিদা পুলিশ সেজে দাঁড়িয়ে আছেন, খপ করে ধরে ফেলেছে, না এই দাঁড়া, তোরা করতে গেছিস স্কুলের ছাত্র, স্কুলের ড্রেস পরা, পেয়ারা চুরি করছিস মানে? ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, স্যার আর কোনোদিন হবে না, ছেলেপেলেগুলোকে এবার মতো ছেড়ে দেন, বাবার কাছে কমপ্লেন করবেন না কিছু। তবে হরিদা কিন্তু অত সহজে ছাড়েননি। হরিদা কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন। সেই নকল পুলিশ হরিদা নগদ 8 আনা ঘুষ নিয়েছিলেন এবং মাস্টারমশাইয়ের কাছে সেই ঘুষ নিয়ে তারপরে ছেলেপেলেকে ছেড়েছিলেন, যে পয়সা দাও না হলে ছাড়বো না। তার মানে পুলিশের ঘুষের প্রথাটা তখনও প্রচলিত ছিল। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। মাস্টারমশাই পরদিন সকালে জেনে গেছিলেন যে ওটা হরির কাণ্ড। মাস্টারমশাই একটুও রাগ করেননি, কেননা তারিফ করেছিলেন। তার কারণ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। হরির এই নিখুঁত আচরণ, নিখুঁত পোশাক, নিখুঁত কথাবার্তার ধরন মাস্টারমশাইয়ের খুব ভালো লেগেছিল। 8 আনা পয়সা মানে তখন তো অনেক। সেই 8 আনা পয়সা ঘুষ দিয়েও মাস্টারমশাই একদম রাগ করেননি যে হরি আমাকে ঠকিয়ে 8 আনা পয়সা নিয়ে নিল, বরং তারিফ করেছিলেন, বাহ লোকটার এলেম আছে, লোকটার এলেম আছে। আজ কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। হরিদার অতীত গল্প খানিকটা বলা হলো, এবার আবার সেই পেছনের দিক থেকে চলে আসছে পুরনো ঘটনার কন্টিনিউশন, টু বি কন্টিনিউড। আজকে কিন্তু যারা আড্ডা মারতে এসেছিল 4 জন, তারা বুঝতে পারছে না হরিদার মনের ভিতরে কি চলছে। তবে একটা কিছু যে চলছে সেটা তারা বুঝতে পারছে। হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন? সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যা নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো।
এবার নতুন করে খেলা কি? হরিদা তো বহুরূপী স্বাধীন, তার মধ্যে খেলার প্রশ্ন আসছে কোত্থেকে? হরিদা তো খেলোয়াড় নন। আমাদের দেখে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। বলছেন দেখুন হরিদা, আপনি গরিব, আমরাও যে খুব বিরাট কিছু বড় লোক তা নয়। আমাদেরকে দেখালে পারে আমরা কি করব, চায়ের সঙ্গে খুব বেশি হলে একটা সিগারেট আপনাকে খাওয়াবো, তার চেয়ে বেশি তো কিছু দিতে পারবো না। আপনার অন্ন তো জুটবে না, আমরা তো আপনার ভাতের হাঁড়ির যোগান দিতে, খাবারের যোগান দিতে পারবো না। তাহলে আমাদের খেলা দেখিয়ে আপনার লাভ কি? হরিদা, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। সমস্যারে ছেলেবেলার চিৎকার করল, কোথায়? হরিদা বললেন, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। আজকে এ পর্যন্তই। বাকি অংশটা পরের ক্লাসে তোমাদের ব্যাখ্যা করে শোনাবো এবং সঙ্গে যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো দিয়ে দেব।